আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2024 এবং 25 সকলকে আজকের ব্যবসায় সংগঠন সেকেন্ড পেপারের অধ্যায় 4 সংগঠিতকরণ ক্লাসে স্বাগতম। আজকে আমরা এই অধ্যায়ের বেসিক এবং বোর্ডের সিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। তো সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান এবং সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন। এবং ফ্রেন্ডদের মেনশন করে দিন। একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় সবাই এবং সবাই ক্লাসটি শেয়ার করে দিই। সবাই ঠিকভাবে দেখতে পাচ্ছেন? ওকে, সবাই ফ্রেন্ডদের মেনশন করে দিন। অধ্যায় 4, এই অধ্যায় থেকে যে সকল প্রশ্ন আসতে পারে সংগঠনের প্রকারভেদ, এটা আসতে পারে সম্ভাবনা 100%। তারপরে একটা সম্ভাবনা আছে সংগঠনের নীতিমালা বা সংগঠনের নীতি। এই দুইটা টপিকস হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সংগঠনের প্রকারভেদ আর সংগঠনের নীতি, এই দুইটা জায়গা থেকে প্রশ্ন আসবে এইচএসসি পরীক্ষায়। একটি সিকিউ আসার সম্ভাবনা আছে বেশি, বা সর্বোচ্চ দুইটি আসতে পারে। একটি আসার সম্ভাবনা একটু বেশি, তবে দুইটিও আসতে পারে। ওকে, আমরা 1 মিনিট সময় নিচ্ছি, সবাই যুক্ত হয়ে যাক। ক্লাস তো এটা আগেও করাইছি, অনেকবার আগেও করাইছি, সমস্যা নেই, কিন্তু তারপর আবার পড়াচ্ছি। সবই তো পড়ানো হয়েছে কম বেশি। আচ্ছা, ওকে, আমরা আলোচনা শুরু করি আর দেরি না করে। প্রথমত, সংগঠিতকরণ কাকে বলে? একটা প্রতিষ্ঠানের যে সকল কাজগুলো থাকে সেগুলোকে ভাগ করবেন, করার পরে প্রত্যেক ভাগ করার পর দায়িত্ব এবং কর্তৃত্ব সংজ্ঞায়িত করবেন, যে দায়িত্ব কি, কর্তৃত্বগুলো কি কি, কার থাকবে, কতটুকু থাকবে। তারপরে এই দায়িত্ব এবং কর্তব্যগুলো অর্পণ করবেন। তারপরে পারস্পরিক একটা সম্পর্ক নির্ধারণ করবেন। এই সবগুলো কাজ হচ্ছে সংগঠিতকরণের ধাপ 4টা। প্রতিষ্ঠানের কার্য বিভাজন মানে কাজটাকে ভাগ করে দেওয়া, দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ এবং নিরূপণ, প্রত্যেক কাজ ও বিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, এইটা হচ্ছে সংগঠন। প্রতিষ্ঠানের কার্য বিভাজন, দায়িত্ব ও কর্তৃত্ব নিরূপণ করবেন এবং অর্পণ করবেন,
এবং প্রতিষ্ঠানের যে প্রত্যেকটা ব্যক্তি বিভাগ থাকবে তাদের মধ্যকার পারস্পরিক একটা সম্পর্ক নির্ধারণ করবেন, এইটাকে আমরা বলি সংগঠন। সংগঠন চিত্র। সংগঠন চিত্র কি? এই যে তাদের সম্পর্কটা একটা চিত্রের সাথে প্রকাশ করা, যে একটা প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ব্যক্তির মধ্যে যে সম্পর্ক থাকে এটাকে একটা চিত্রের সাহায্যে উপস্থাপন করাকে সংগঠন চিত্র বলে। মানে প্রতিষ্ঠানের যে বস, তার নিচের যে কর্মকর্তা, তার নিচের কর্মকর্তা, তার নিচের কর্মকর্তা, তার নিচের কর্মকর্তা, এই যে এভাবে আপনার সিইও, এমডি, জিএম, এজিএম, তারপর হচ্ছে ফোরম্যান বা সুপারভাইজার, স্টাফ, এদের মধ্যে যে সম্পর্ক দেখাবেন একটা চার্টের মধ্যে, এটাই হচ্ছে সংগঠন চিত্র। দেখেন সংগঠনের পদক্ষেপগুলো কি কি? 4টা। কার্য বিভাজন বা বিভাগীয়করণ, দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ, পারস্পরিক সম্পর্ক স্থাপন। ঠিক আছে? কার্য বিভাজন বা বিভাগীয়করণ, দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ, পারস্পরিক সম্পর্ক স্থাপন, এইগুলো হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সংগঠন চিত্রের এই 4টা ধাপ। সংগঠনের ধাপ কয়টা? 4টা। প্রথমে কি? কার্য বিভাজন। তারপরে কি? দায়িত্ব ও কর্তৃত্ব নিরূপণ বা সংজ্ঞায়িতকরণ, দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ, পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। এটা হচ্ছে আপনার মুখস্থ করতে হবে। এটা 2-1 বার পড়েন মুখস্থ হয়ে যাবে। 4টা ধাপ। সংগঠনের ধাপ হচ্ছে 4টি। ঠিক আছে? এটা একটু মুখস্থ করতে হবে। তারপরে সংগঠনের বৈশিষ্ট্য জানতে হবে। এটা তো গুরুত্ব, বৈশিষ্ট্য, এগুলো একটু জানলে সুবিধা হয় লিখতে। সৃজনশীলের গগহ এগুলো সরাসরি প্রশ্ন আসে না। হ্যাঁ, এই যে এইসব প্রশ্নগুলো সরাসরি আসবে না, এগুলো লিখলে সৃজনশীলের লেখার দক্ষতা বাড়ে পড়লে। হ্যাঁ, অবশ্যই উদ্দেশ্য কেন্দ্রিক হতে হবে। সংগঠন সবসময় থাকে উদ্দেশ্য কেন্দ্রিক। সহজে চেনা যায়, বোঝা যায়, অর্থাৎ সহজবোধ্য হতে হবে। মানে কে কার অধস্তন, কে কার ঊর্ধ্বতন কর্মকর্তা, এটা যেন সংগঠন দেখে একজন ব্যক্তি বুঝতে পারে যে এর বস হচ্ছে ও আর ওর বস হচ্ছে এ। এভাবে বিশেষায়নের সুযোগ সৃষ্টি হতে হবে, অর্থাৎ বিশেষ জ্ঞান বা দক্ষতা অর্জনের সুযোগ থাকা লাগবে। এটা আমি সামনে বুঝাবো নীতির মাধ্যমে। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে সুসংজ্ঞায়িত দায়িত্ব ও কর্তৃত্ব থাকতে হবে। একদম স্পেসিফিক ভাবে আপনাকে বলতে হবে, এই আপনার দায়িত্ব এইটুকু, আপনি এতদিনের মধ্যে এই কাজটা সম্পন্ন করে জমা দিবেন। ওকে, প্রত্যেকের দায়িত্ব এবং কর্তৃত্ব সুসংজ্ঞায়িত থাকবে। অবশ্যই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে ভারসাম্যপূর্ণ হতে হবে। মানে একটা বিভাগকে আপনি বেশি কাজ দিলেন, একটা বিভাগকে কম কাজ দিলেন, এরকম করা যাবে না। প্রত্যেকের কাজের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকতে হবে, যেন একজনের কাজ বেশি না হয়ে যায়, একজনের কাজ কম না হয়ে যায়, সমান ভারসাম্য থাকতে হবে। ঠিক আছে? এ হচ্ছে আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে। দাঁড়ান একটু, ওকে। অর্থাৎ অবশ্যই দায়িত্ব ও কর্তব্য এর ভারসাম্য হতে হবে। মানে কোন বিভাগের দায়িত্ব বেশি দিলেন, কোন বিভাগের দায়িত্ব কম দিলেন, এইটা করা যাবে না। প্রত্যেক বিভাগের দায়িত্ব আর কর্তৃত্বটা যেন একটা ভারসাম্যের মধ্যে থাকে, এটা হচ্ছে আপনার অবশ্যই সংগঠনের একটা বৈশিষ্ট্য। এরপরে এই নীতিমালাগুলো পড়বেন। এখান থেকে আসতে পারে, এখান থেকে একটা আসার সম্ভাবনা আছে। তার মধ্যে সবগুলো গুরুত্বপূর্ণ না, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কাম্য পরিসর নির্ণয়ের নীতি। ঠিক আছে? কাম্য পরিসর, শহীদ স্যারকে নিয়ে এক্সাম্পল চাই, একটু অপেক্ষা করুন, আজকে দেখাবো।
ওকে, রিয়াজ স্যার বলেন কি বেস্ট ম্যানেজমেন্ট টিচার ইন বীর শাহজাহান, সম্রাট শাহজাহান। স্যার তো দেখে অনেক উপরে বসায় দিচ্ছেন আমাকে। আচ্ছা, আমরা একটু আলোচনা করি লক্ষ্যের নীতি। প্রত্যেকটা প্রতিষ্ঠান, যেমন আমাদের যেমন একটা বিজনেস স্কোয়াড প্রতিষ্ঠান আছে, আমাদের এই প্রতিষ্ঠান একটা লক্ষ্য আছে, আমরা ওই লক্ষ্যের দিকে ধাবিত হব, লক্ষ্যের দিকে এগিয়ে যাব আমরা। অর্থাৎ প্রতিষ্ঠানের লক্ষ্যকে সামনে রেখে সংগঠন গড়ে তুলতে হবে, যে আমাদের লক্ষ্য কি, আমরা কি করতে চাই, এই আমাদের মিশনটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এটা আসে না তেমন একটা। দক্ষতার নীতি, দক্ষতার নীতি কি, কম সময়ে কম খরচে ভালো একটা বেনিফিট আপনাকে অর্জন করতে হবে। মানে কম খরচে কম সময়ে আপনি যদি ভালো একটা লক্ষ্য অর্জন করতে পারেন, সেটা হচ্ছে দক্ষতার নীতি। ধরেন একজন 10 টাকা খরচ করে আপনার সে লাভ করলো 5 টাকা, আরেকজন 2 টাকা খরচ করে লাভ করলো 3 টাকা। কে বেশি দক্ষ? নিঃসন্দেহে এ বেশি দক্ষ, কারণ সে 10 টাকা খরচ করে 5 টাকা লাভ করছে, আর সে 2 টাকা খরচ করে 3 টাকা লাভ করছে। তার মানে কম খরচে সে বেশি প্রফিট অর্জন করতে পারছে। এরপরে আসি কাম্য পরিসর নির্ণয় নীতি। এটা কিন্তু আপনাদের আগেও মানে বলছে অনেকবার, তো আজকে আরেকবার লাস্ট একটা দিব, এক্সাম্পল দিব। কাম্য পরিসর নির্ণয় নীতি, আপনি একজন লোকের আন্ডারে যতজন কর্মী দিলে সে সবার দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে পারবে, সবাইকে ঠিকমতো কন্ট্রোল করতে পারবে, সেটাই হচ্ছে আমাদের কাম্য পরিসর নির্ণয় নীতি। একটা এক্সাম্পল দেখাইছিলাম, যেমন আগে ধরেন শহীদ স্যার, মারুফ স্যার এবং রিয়াদ স্যার। শহীদ স্যার একই সাথে আপনার 20 জন শিক্ষার্থী পড়াইতে পারে, মারুফ স্যার একসাথে 50 জন শিক্ষার্থী পড়াইতে পারে, রিয়াদ স্যার একসাথে 500 স্টুডেন্ট পড়াইতে পারে এবং সবাইকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে শহীদ স্যারের কাম্য পরিসর কত? কাম্য পরিসর শহীদ স্যারের জন্য কত হচ্ছে? 20 জন। অর্থাৎ শহীদ স্যারের আন্ডারে 20 জন কর্মচারী দিলে তিনি সকলের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবেন। এই জন্য শহীদ স্যারের আন্ডারে আমার অবশ্যই 20 জন কর্মচারী দেওয়া উচিত। আবার মারুফ স্যারও 50 জনের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারেন। এখন যদি আপনি মারুফ স্যারের আন্ডারে 50 জন না দিয়ে 500 জন দেন, মারুফ স্যার কি সকলের দায়িত্ব কি সুন্দরভাবে বন্টন করতে পারবে? কোনোদিনও পারবে না। লাস্ট, রিয়াজ স্যার 500 জন শিক্ষার্থী দায়িত্ব পালন করতে পারেন, তাকে যদি আপনি 50 জনের দায়িত্ব দেন, সে তো সবার দায়িত্ব পালন করে ঘুরবে, আমার কাজ শেষ, আমি ঘুরতে থাকি। তাইলে কাম্য পরিসর নির্ণয় নিতে হচ্ছে না। কাম্য পরিসর হচ্ছে একজনের নিচে বা তার দায়িত্বে যতজন কর্মচারী দিবেন, সে যেন সবার দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করতে পারে, ওই পরিমাণ সংখ্যা কাম্য পরিসর তার জন্য। এটা একটু দেখেন এবার। কাম্য পরিসর নির্ণয় নীতি, একজন নির্বাহী সরাসরি যতজন কর্মীদেরকে সুষ্ঠুভাবে তত্ত্বাবধান করতে পারে, তাকে তত্ত্বাবধানের পরিসর বলে, সেটাই কাম্য পরিসর নির্ণয় নীতি। ওই কাম্য সংখ্যক কর্মী তার নিকট ন্যস্ত করতে হবে, মানে সে যতজনের দায়িত্ব পালন করতে পারে তাকে ততজনের দায়িত্ব দিতে হবে, এর চেয়ে কম বা বেশি দেওয়া ঠিক না। ক্লিয়ার? আদেশের ঐক্যনীতি, আদেশের ঐক্যনীতি, একজন ব্যক্তি শুধু একজনের কাছ থেকে আদেশ পাবেন, সেটাই হচ্ছে আদেশের ঐক্যনীতি। একজন ব্যক্তি একজনের কাছ থেকেই আদেশ পাবেন। সাপোজ আপনার মারুফ স্যারকে সকল আদেশ দেন কে? তার বউ। মারুফ স্যারের বউ যা বলে মারুফ স্যার তাই করে, মারুফ স্যার অন্য কারো কথা শোনে না, মারুফ স্যারের বউ যা বলবে মারুফ স্যার তাই পালন করবে। অর্থাৎ
একজনের আন্ডারে একজন থাকবে, একজন ব্যক্তিকে আদেশ দিবেন, এই মাহবুব স্যারকে আদেশ দিবেন তার বউ। এটা হচ্ছে আদেশের ঐক্যনীতি। ঠিক আছে। অন্যদিকে যদি আমরা দেখতে পাই যে আপনার শহীদ স্যার উনি একসাথে মনে করেন আপনার ঋতু, মিম, ডিম এই তিনজনের কাছ থেকে আদেশ পান। ঋতু বলে একটা, মিম বলে একটা, ডিম বলে একটা, তার তিনজন তিনটা কাজ করতে বলে। একজন বলে এই তুমি আমাকে মার্কেটে নিতে আসো, আরেকজন বলে এই আমার বাসায় আজকে বাজারটা করে দাও, আরেকজন বলতেছে আমার বাসায় খালি ডিম পাঠাও। তো শহীদ স্যার একই সময়ে তিনজন ব্যক্তির আদেশ পালন করতে পারবেন? কোনোদিনও পারবেন না। তখন শহীদ স্যার বলবেন আমি কার কথা শুনবো, আমি কি ঋতুর কথা শুনবো, নাকি মিমের কথা শুনবো, নাকি ডিমের কথা শুনবো? তখন শহীদ স্যার কোন একটা মানে কোণঠাসা হয়ে যাবেন, হায় হায় আমি তো কারো কথাই রাখতে পারবো না। এই অবস্থাকে বলে দ্বৈত অধীনতা। অর্থাৎ আমরা জানি আদেশের ঐক্যনীতি অনুযায়ী একজন ব্যক্তিকে আদেশ দিবেন শুধু একজন মাত্র ব্যক্তি। একজন ব্যক্তিকে একাধিক ব্যক্তি একই সময়ে কখনো আদেশ দিবেন না। অর্থাৎ একজনের নিচে একজনই থাকবে। অর্থাৎ শহীদ স্যারের যে কাজটা তিনজন তিনটা আদেশ দিচ্ছেন, এইটা কখনোই তিনি পালন করতে পারবেন না। এখানে দ্বৈত অধীনতার সৃষ্টি হবে, আদেশের ঐক্যনীতি ভঙ্গ হবে। এটা ঠিক আছে একদম। মাহবুব স্যার সকল দায়িত্ব পালন করে, তার বউ যেটা বলে সেটাই। একজন ব্যক্তি থেকে একজন ব্যক্তি আদেশ প্রাপ্ত হবেন, এটা আদেশের ঐক্যনীতি। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন? তাহলে আমরা দুইটা নীতি কি বুঝতে পারছি? একটা পড়াইলাম যে গুরুত্বপূর্ণ যে কাম্য পরিসর নির্ণয় নীতি, আরেকটা হচ্ছে আদেশের ঐক্য নীতি। এই দুটা থেকে প্রশ্ন আসতে পারে। তারপর এরপরেরটা দেখেন, সারল্য ও সুস্পষ্টতা নীতি। এটা তো একদম সিম্পল, যে অবশ্যই সংগঠন কাঠামো সহজে বোঝা যেতে হবে। মানে সংগঠন কাঠামো দেখা আপনারা যেন বুঝতে পারেন যে এই প্রতিষ্ঠানের মালিককে, এই প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাকে, এই প্রতিষ্ঠানের সহকারীকে, এই প্রতিষ্ঠানের কর্মীকে আপনারা সংগঠন কাঠামো দেখে যেন সহজেই বুঝতে পারেন। বিশেষায়ন নীতি এটা আবার ইম্পর্টেন্ট, এটা একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিশেষায়ন নীতিটা গুরুত্বপূর্ণ। বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান বা দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কর্মবিভাজন ও দায়িত্ব অর্পণ করতে হবে। এভাবে বইয়ের ভাষায় অনেকে হয়তো বা বুঝতে পারেন না। সিম্পল ভাবে বলি, যে যেই কাজে এক্সপার্ট তাকে সেটা দিতে হবে, যেন সেই কাজ করে সে দক্ষতা অর্জন করতে পারে। আরেকটু বুঝাই, ধরেন শহীদ স্যার, আমির স্যার, নাজমুল স্যার। শহীদ স্যার ফিনান্স ভালো পড়ায়, ওনাকে আমরা ফিনান্সের দায়িত্ব দিলাম। না, আমির স্যারকে ইংলিশের দায়িত্ব দিলাম, নাজমুল স্যারকে অ্যাকাউন্টিং এর দায়িত্ব দিলাম। কেন? কারণ এই একটা বিষয় বারবার পড়াতে 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 স্যারেরা দক্ষতা অর্জন করে ফেলবে, ওই সাবজেক্টে দক্ষতা অর্জন করে ফেলবে। এটা হচ্ছে আপনার কি নীতি, যে তাদের একটা বিশেষায়নের সুযোগ সৃষ্টি হবে। মানে বিশেষায়নের নীতি, বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান অর্জন হবে। এই নাজমুল স্যার অ্যাকাউন্টিং পড়াতে 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 অ্যাকাউন্টিং একটা তার কি হবে, একটা শক্তি বা দানে তার একটা স্ট্রং জোন হবে এবং তিনি দক্ষতা অর্জন করতে পারবেন। এটাই হচ্ছে এই বিশেষায়নের নীতি। বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান বা দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কর্মবিভাজন ও দায়িত্ব অর্পণ করতে হবে। কারণ নাজমুল স্যারকে আপনি ইংলিশ দিলেন, আবার শহীদ স্যারকে অ্যাকাউন্টিং দিলেন, আবার আবার আমির স্যারকে আপনি দিলেন হচ্ছে ফিনান্স। আমির স্যার তো ফিনান্স পড়াইতে পারবে না, নাজমুল স্যার তো ইংলিশ পড়াইতে পারবে না। তো
তখন বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞানটাও অর্জন হবে না। জোড়াময় শেকলের নীতি এটাও কিন্তু আছে, হ্যাঁ, জোড়াময় শেকলের নীতিটাও এই অধ্যায়ে আছে। এটা হচ্ছে প্রতিষ্ঠানের উপরি পর্যায় থেকে একেবারে নিচু পর্যায় পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের সবাইকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়া হচ্ছে জোড়াময় শেকলের নীতি। এটা যদিও আগেও পড়াইছি আপনার অধ্যায় 2-এ, তা আরেকটা ক্লিয়ার করতেছি, 4 অধ্যায়ে এটা যেহেতু আছে একবার ক্লিয়ার করে দেই। ধরেন প্রতিষ্ঠানের সিইও, এমডি, জিএম, এজিএম, সুপারভাইজার, স্টাফ, যেমন আমাদের কি থাকে, অনেকে বলে মই, অনেকে বা স্টঙ্গ বলে, এক একজনে এক একটা বলে। আপনার এইভাবে একজনের সাথে অপরজনের যুক্ত করে দিতে হবে যেন বুঝতে পারে যে এর বস হচ্ছে এ, এর বস হচ্ছে এ, এর বস হচ্ছে এ, এর বস হচ্ছে এ। এভাবে কে কার ঊর্ধ্বতন কর্মকর্তা, কে কার অধস্তন কর্মকর্তা সংগঠন চিত্র দেখার মাধ্যমে যেন ক্লিয়ার ধারণা পায়। এটা হচ্ছে আমাদের এই জোড়াময় শেকলের নীতি। যে মই প্রতিষ্ঠানের উপরি পর্যায় থেকে একেবারে নিচু পর্যায় পর্যন্ত একের সাথে অন্যকে যুক্ত করে দিতে হবে, একজনের সাথে একজনকে যুক্ত করে দিবেন। এটা হচ্ছে জোড়াময় শেকলের নীতি। এর নিচে থাকবে এ, এর নিচে থাকবে এ জিএম এর দায়িত্ব পালন জবাবদিহি করবে এমডির কাছে, জিএম এজিএম এর সকল কাজ তত্ত্বাবধান করবে। এরপরে আসল পড়াশোনা এটা এটা 100% আসবে, হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সংগঠনের কাঠামো প্রকারভেদটা, এখান থেকে প্রশ্ন আসবে 100%। 1 নাম্বার সরল রৈখিক সংগঠন। এখানে একটু আগে বইয়ের ভাষায় পড়ায় দেখি যে কর্তৃত্ব রেখাটা মানে যে অধিকারটা, ক্ষমতাটা, কর্তৃত্ব রেখাটা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর থেকে ক্রমান্বয়ে নিচের দিকে সরল রৈখিক আকারে নেমে আসবে। নির্বাহী একজন থাকবেন, তাকে সহায়তা করার কেউ নেই, মানে এই যে নির্বাহী থাকে তাকে সহায়তা করার কেউ থাকবে না। সবচেয়ে প্রাচীন সংগঠন সামরিক সংগঠনের অনুরূপ। সামরিক সংগঠন হচ্ছে পুলিশের, আপনার একদম উপরি পর্যায়ে থেকে আইজি থেকে তারপর হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট, এভাবে করতে করতে একদম নিচু পর্যায়ে চলে আসে পুলিশ প্রশাসনে। যে আপনার এসআই, এসআই এর উপরে থাকে আপনার হচ্ছে ওসি, ওসির উপরে এএসপি, এসপি, তারপর হচ্ছে ডিআইজি, আই, এভাবে করতে করতে দেখা উপরে পর্যায়ে থাকে। অর্থাৎ এটা হচ্ছে এরকম, এই যে এরকম এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের একবারে উপরি পর্যায় থেকে নিচু পর্যায় পর্যন্ত সরলরৈখিক আকারে নেমে আসা। সিইও, তার নিচে এমডি, তার নিচে জিএম, তার নিচে এজিএম, তার নিচে সুপারভাইজার, তার নিচে স্টাফ। এটা হচ্ছে সরলরৈখিক। এখানে শুধু প্রত্যেকে নির্বাহী, এখানে থাকবে প্রত্যেকে নির্বাহী। এ একজন নির্বাহী, এ একজন নির্বাহী, এ একজন নির্বাহী, সবাই নির্বাহী। নির্বাহী কাকে বলে জানেন তো? যে ব্যক্তিরা আপনার যে একটা সিদ্ধান্ত নেওয়া এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষমতা রাখে, এরা হচ্ছে নির্বাহী। প্রতিষ্ঠানের পক্ষে সিদ্ধান্ত নেওয়া এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষমতা তাদের নিকট থাকে, তারা হচ্ছে নির্বাহী। অর্থাৎ একদম উপরি পর্যায় থেকে একেবারে নিচু পর্যায় পর্যন্ত সরলরৈখিক আকারে নেমে আসবে। এটা হচ্ছে সরলরৈখিক সংগঠন। ক্লিয়ার? এদের সহায়তা করার মতো কেউ নাই। সহায়তা করার কেউ থাকবে? থাকবে না। ঠিক আছে? তারপরে দেখেন, তাড়াতাড়ি করেন। আচ্ছা, তারপরে আমরা আসি। এরপরে দেখি পরেরটা,
সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। ধরেন যে সরলরৈখিক নির্বাহী থাকে সে তো এককভাবে সিদ্ধান্ত নিতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হইতে পারে। এই জন্য সরলরৈখিক নির্বাহীকে সহায়তা করার উদ্দেশ্যে আমরা যদি একজন বা দুইজন বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেই পরামর্শ দেওয়ার জন্য, শুধুমাত্র পরামর্শ দেওয়ার জন্য কোনো বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেই, সেটা হচ্ছে সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠন। সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী থাকবে, তবে মূল ক্ষমতা নির্বাহীর কাছেই থাকে। বিশেষজ্ঞ কর্মী শুধু পরামর্শ দিবেন এবং সহযোগিতা প্রদান করবেন। দুইটার পার্থক্য ক্লিয়ার? আগেরটা শুধুমাত্র নির্বাহী থাকে এবং নির্বাহী সকল দায়িত্ব পালন করত, এখন নির্বাহীকে পরামর্শ দেওয়ার জন্য, উপদেশ দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আমরা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দিব। যেমন এই দেখেন যে সিইও, তাকে সহায়তা করার জন্য একজন এক্সপার্ট লোক নিয়োগ দিলাম। আবার প্রতিষ্ঠানের জিএমজে, তাকে সহায়তা করার জন্য দুইজন এক্সপার্ট লোক নিয়োগ দিলাম, তারা হচ্ছে সহযোগিতা করবেন। তখন এই সংগঠন কাঠামোটা হবে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। পদস্থ কর্মী সংগঠন। দুইটা বিষয় ক্লিয়ার? যদি শুধুমাত্র নির্বাহী থাকে তাহলে সেটা হচ্ছে সরলরৈখিক। যদি নির্বাহীর সাথে আপনার একজন বিশেষজ্ঞ কর্মী সহায়তা প্রদান করেন সেক্ষেত্রে হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এরপর কার্যভিত্তিক সংগঠন। কার্যভিত্তিক সংগঠন কাকে বলে? ব্যবস্থাপনা কার্যাবলীকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এদের এক একটিতে একজন বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হলে এখানে কোনো নিয়োগ দেওয়া থাকবে, এখানে কোনো নির্বাহী থাকবে না, কোনো নির্বাহী থাকে না, নির্বাহী বাদ। বিশেষজ্ঞ কর্মী নির্বাহীর দায়িত্ব পালন করবে। এফডব্লিউ টেইলর এই কার্যভিত্তিক সংগঠনের জনক। আবারও বলছি, পুরো সংগঠন কাঠামোটাকে ভাঙবে, ভেঙে আপনার আগে ছিল শুধুমাত্র নির্বাহী, যে নির্বাহী ছিল এই নির্বাহীকে বাদ দিয়ে দিবে, এদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে আপনার উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, ক্রয় বিভাগ, মানব সম্পদ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মানব সম্পদ বিভাগ, এই বিভাগগুলো আলাদা করলো। কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করলো। ভাগ করার পরে প্রত্যেক বিভাগে একজন করে বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দিল। এদের আন্ডারে একজন করে বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দিল। সেগুলো হচ্ছে আমাদের, এখানে কোনো নির্বাহী থাকবে না, এখানে কোনো নির্বাহী থাকবে না। কাজকে ছোট ছোট ভাগে ভাগ করবে, কাজকে ছোট ছোট ভাগে বিভক্ত। আপনার ওই বিশেষজ্ঞ কর্মী নির্বাহী দায়িত্ব থাকবে বা নির্বাহীর দায়িত্ব পালন করবে, নির্বাহীর দায়িত্ব পালন করবে। এমন ধরনের সংগঠন কাঠামো হচ্ছে আমাদের কার্যভিত্তিক সংগঠন। এটা হচ্ছে কার্যভিত্তিক। এই কার্যভিত্তিক সংগঠনের জনক হচ্ছেন আমাদের এফডব্লিউ টেইলর। এফডব্লিউ টেইলর কার্যভিত্তিক সংগঠনের জনক হচ্ছেন এফডব্লিউ টেইলর, যেটাকে বলা হয় ইংরেজিতে ফাংশনাল ফোরম্যানশিপ। ঠিক আছে, এটা হচ্ছে ইংলিশে বলা হয়। কার্যভিত্তিক সংগঠনে কি কাজটাকে ছোট ছোট ভাগে বিভক্ত করা হবে। প্রত্যেক বিভাগের প্রধান একজন বিশেষজ্ঞ কর্মী থাকবেন, কোনো নির্বাহী নাই, এখানে কোনো নির্বাহী থাকবে না। ঠিক আছে,
এটা কি ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এটা বুঝতে পারছেন কিন্তু একটু জানান। পরেরটা পরে দেখতেছি। ওকে, সাব্বির ভুইয়া, IH আরাফাত, শিমুল, নিপু, অনামিকা শীল, 5 জন পাইলাম যে তাদের ক্লিয়ার। বাকিদের কি ক্লিয়ার একটু দেখি, কোন একটা বুঝতেছে পড়াশোনা, কারণ এরপর আরেকটু কাজ আছে। এসপেস SP, সিনেকদা রয়, সাফওয়ান মজুমদার, আসমা বেগম, সুফিয়ান ইকবাল, 9 জন হয়েছে। 10 জন দেখে হয় কিনা। সারমিন সারা, ওকে, 10 জনের মতো বুঝতেছেন। আরো হয়তো অনেকেই বুঝতেছেন, মোটামুটি ধরে নিতেছি, বাকিরাও আস্তে আস্তে বুঝবেন। আচ্ছা, রশ্মি, তাহমিনা, ইউজার সিফ, পায়েল। আচ্ছা, এরপরে আমরা আসি। এরপরে দেখেন ম্যাট্রিক্স সংগঠন, এটা একটু জটিল, এটা অনেকে বুঝবেন, এটা অনেকে পারে না। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখেন। এটা একটু জটিল, একটু ভালো করে দেখেন। ম্যাট্রিক্স সংগঠন দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গঠিত সংগঠন। সবচেয়ে আধুনিক সংগঠন। বড় বড় প্রতিষ্ঠানের ম্যাট্রিক সংগঠন বেশি ব্যবহৃত হয়। একই সাথে 2 ধরনের ব্যবস্থাপক কাজ করেন, যার ফলে অনেক সময় দেখা যায় দ্বৈত অধীনতা সৃষ্টি হয়। কোন সংগঠন কাঠামোতে দ্বৈত অধীনতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে? সেটা হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন, কারণ এখানে 2 জন নির্বাহী পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করেন। সবচেয়ে জটিল এবং ঝামেলাপূর্ণ আধুনিক বড় প্রতিষ্ঠানের জন্য উপযোগী সংগঠন এটা হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন। অনেকেই ম্যাট্রিক্স সংগঠন এই বুঝে না, এলোমেলো করে ফেলে, পরীক্ষা ধরতে পারে না প্রশ্ন, এটা কি ম্যাট্রিক্স নাকি কার্যভিত্তিক নাকি সরলরৈখিক পদস্থ, এলোমেলো করে ফেলে। কারণ হচ্ছে ম্যাট্রিক্স সংগঠনের যে ধারণাটা, কনসেপ্টটা অনেকেরই ক্লিয়ার থাকে না। ঠিক আছে, ওকে। তারপর আমরা একটু দেখি, তারপর একটু ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে হতে পারে এটা। ধরেন একটা প্রতিষ্ঠানের দ্রব্যভিত্তিক বিভাগকরণ আছে। এ প্রোডাক্ট, বি প্রোডাক্ট, সি প্রোডাক্ট, 3 ধরনের ব্যবস্থাপক। এ প্রোডাক্টের দায়িত্ব শহীদ স্যার, বি প্রোডাক্টের দায়িত্ব নাজমুল স্যার, সি প্রোডাক্টের দায়িত্ব আমির স্যারে আছেন। আবার এইখানে আবার প্রত্যেকেরই উৎপাদন বিভাগ আছে, ক্রয় বিভাগ আছে, বিক্রয় বিভাগ আছে। এক্ষেত্রে ধরেন উৎপাদন বিভাগের দায়িত্ব পালন করতেছে আমির স্যার, ক্রয় বিভাগের দায়িত্ব পালন করতেছে সম্রাট স্যার, বিক্রয় বিভাগের দায়িত্ব পালন করতেছে শহীদ স্যার। তাহলে এই যে উৎপাদন বিভাগ, এই যে 2টা বিভাগ, বিক্রয় বিভাগ, এখানে কি হচ্ছে 2 ধরনের ব্যবস্থাপক একসাথে মিলিত হইতাছে না, 2 ধরনের ব্যবস্থাপক একসাথে মিলিত হইতাছে। একদিকে দ্রব্যভিত্তিক বিভাগীয়করণ, একটা হচ্ছে কার্যভিত্তিক বিভাগীয়করণ। দ্রব্যভিত্তিক ও কার্যভিত্তিক বিভাগীয়করণ করার পরে আমরা দেখতে পাই 2 ধরনের সংগঠন কাঠামো। যে ম্যানেজার থাকেন, যে এখানে আপনার দ্বন্দ্ব লাগবে কার সাথে, ধরেন এই আপনার শহীদ স্যারের তো 2 জন হয়ে গেল, এটা তো শহীদ স্যার দেওয়া যাবে, তাহলে এটাতেই মারুফ স্যার। তাহলে এখানে আপনার সমস্যা সৃষ্টি হতে পারে যে মারুফ স্যার আর শহীদ স্যার এখানে একসাথে, তারা 2জন হয়তো কোনো বিষয় নিয়ে মত বিরোধ থাকতে পারে। এ বলতেছে এইভাবে করো, ও বলতেছে এইভাবে করো, 2জনে করার মধ্যে একটা মতবিরোধ হইতে পারে। এটা হচ্ছে দ্বৈত অধীনতা সৃষ্টি হইতে পারে। যেক্ষেত্রে আপনার দ্রব্যভিত্তিক বিভাগীয়করণ থাকে, কার্যভিত্তিক বিভাগীয়করণ থাকে।
দুই ধরনের বিভাগীয়করণের সমন্বয়ে ম্যাট্রিক্স সংগঠন গড়ে ওঠে। এক কথায় বলতে গেলে সংজ্ঞাটা, দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে যে সংগঠন কাঠামো গড়ে ওঠে তাকে বলা হয় ম্যাট্রিক্স সংগঠন। এই দ্রব্যভিত্তিক সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, এই দুইটা সংগঠন কাঠামোর বিভাগীয়করণের মাধ্যমে ম্যাট্রিক্স সংগঠন গড়ে ওঠে ইনশাল্লাহ। এবার এটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন, এটা ক্লিয়ার হয়েছে কিনা? এ প্রোডাক্ট, বি প্রোডাক্ট, সি প্রোডাক্ট, আলাদা আলাদা প্রোডাক্ট, উৎপাদন কাজ, ক্রয় কাজ, বিক্রয় কাজ, আলাদা আলাদা কাজ, আলাদা প্রোডাক্টের জন্য আলাদা কাজ। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স সংগঠন। সবচেয়ে জটিল, আধুনিক, বড় প্রতিষ্ঠান, ঝামেলাপূর্ণ মনে করলেই ম্যাট্রিক্স সংগঠন বুঝবেন। দুইজন নির্বাহী থাকলেই ম্যাট্রিক্স সংগঠন। এটা একটু জটিল, হ্যাঁ, বাকিগুলো কিন্তু সহজই আছে, এটা একটু কঠিন ছিল। দুই ধরনের নির্বাহী একসাথে কাজ করবে, দ্রব্যভিত্তিক নির্বাহী, কার্যভিত্তিক নির্বাহী। যে একটা প্রতিষ্ঠানের দ্রব্যভিত্তিক যে কাজগুলো থাকে, এ প্রোডাক্টের জন্য একরকম, বি প্রোডাক্টের জন্য একরকম, সি প্রোডাক্টের জন্য অন্যরকম। আবার অন্যদিকে থাকে আপনার থাকে কি উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, ক্রয় বিভাগ। তো এই যে বিভাগগুলো থাকে, তিনটা আলাদা পণ্যের জন্য তিনটা আলাদা বিভাগ, এরা যে একসাথে কাজ করবে, এটাই হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্স সংগঠন। ক্লিয়ার? মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রোডাক্ট অনেক থাকতে পারে। এ প্রোডাক্ট একটা প্রোডাক্ট, এটা একটা, বি একটা প্রোডাক্ট, সি একটা প্রোডাক্ট। তো আলাদা প্রোডাক্টের জন্য আলাদা করে ম্যানেজার নিয়োগ দিচ্ছি। আবার এ প্রোডাক্টের ক্ষেত্রে উৎপাদন কাজ আছে, এ প্রোডাক্টের ক্ষেত্রে ক্রয়ের কাজ আছে, এ প্রোডাক্টের ক্ষেত্রে বিক্রয়ের কাজ আছে। আবার বি প্রোডাক্টের ক্ষেত্রে উৎপাদন কাজ আছে, বি প্রোডাক্টের ক্ষেত্রে ক্রয়ের কাজ আছে, বি প্রোডাক্টের ক্ষেত্রে বিক্রয় কাজ আছে। সি প্রোডাক্টের ক্ষেত্রে উৎপাদন কাজ আছে, সি প্রোডাক্টের ক্ষেত্রে ক্রয় কাজ আছে, সি প্রোডাক্টের ক্ষেত্রে বিক্রয় কাজ আছে। এভাবে এক একটা আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ম্যানেজার থাকবে এবং আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ম্যানেজার থাকবে। এইভাবে দুই ধরনের ব্যবস্থাপকের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন হবে। সেটা হচ্ছে দ্রব্যভিত্তিক, কার্যভিত্তিক মিলানোর পরে হয় ম্যাট্রিক্স সংগঠন। ঠিক আছে? অথবা বাকি চারটা সংগঠন হইতেছে না, তাহলে ম্যাট্রিক্স সংগঠন সেটা। এখান থেকে প্রশ্ন আসে না? কে বলে দিচ্ছে আপনাদের? দেখুন বলে দেখি, এখান থেকে প্রশ্ন আসে না? বিশেষ কোনো সমস্যার সমাধান করার জন্য একদল লোকের সমষ্টি যখন একত্রে কাজ করেন তাদের কমিটি বলে। হঠাৎ করে প্রতিষ্ঠানে একটা বিশেষ সমস্যা হয়েছে, এই বিশেষ সমস্যাটা সমাধান করার জন্য 2 জন, 3 জন বা 5 জন বা 4 জন মিলে একটা কমিটি গঠন করছে। যে কি সমস্যাটা হয়েছে, কেন সমস্যা হয়েছে, কোথা থেকে আসছে, কিভাবে দূর করা যায়, কে কে এর জন্য দায়ী, এই সকল বিষয়গুলো উদ্ঘাটন করা হয় কমিটি সংগঠনের মাধ্যমে। ওই তদন্ত কমিটি গঠন করে, পরীক্ষার নিয়ন্ত্রণ কমিটি গঠন করে, পরীক্ষা, আবার যে প্রত্যেকটা কলেজের কমিটি আছে, এগুলো হচ্ছে কমিটি সংগঠন। এটা সহজ বিষয়, এটা অনেকে পারবেন। হঠাৎ বিক্রয় হ্রাস পাওয়া, কর্মীদের প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়া, সেইখানে কমিটি সংগঠন করা হয়, যেমন পরীক্ষা কমিটি। মানে বিশেষ সমস্যার সমাধানের জন্য যে সংগঠন কাঠামো গড়ে তোলা হবে তাকে আমরা বলবো কমিটি সংগঠন। কৌশল মনে রাখবেন কিভাবে? উদ্দীপক পড়ে বুঝার চেষ্টা করতে হবে নির্বাহী কয়জন। যদি 2 জন নির্বাহী হয় তাহলে ম্যাট্রিক্স। নির্বাহী যদি 2 জন হয় সেটা ম্যাট্রিক্স। আর একজন নির্বাহী হলে
সেটা সরলরৈখিক। দুইজন নির্বাহী হলে ম্যাট্রিক্স, একজন নির্বাহী হলে সরলরৈখিক। নির্বাহীকে সহযোগিতা করার জন্য কোনো কর্মী থাকলেই তা সরলরৈখিক ও পদস্থক্রমী সংগঠন। যে নির্বাহীগুলো থাকবে তাকে সহায়তা করার কেউ আছে কিনা, যদি সহায়তা করার কেউ থাকে সেটাই হবে আমাদের সরলরৈখিক ও পদস্থক্রমী সংগঠন। আর যদি কোনো নির্বাহী না থাকে, শুধু বিশেষজ্ঞ কর্মী থাকে, তবে সেটা কার্যভিত্তিক সংগঠন। আর বিশেষ সমস্যা সমাধানের জন্য কমিটি সংগঠন। যদি বিশেষ কোনো সমস্যা সমাধানের কথা বলে সেটা হচ্ছে ম্যাট্রিক সংগঠন। কয়েকটা গুরুত্বপূর্ণ দেখাই যে গুরুত্বপূর্ণ এগুলো লাগবে। সবচেয়ে প্রাচীন সংগঠন কোনটা? সরলরৈখিক সংগঠন, যা সামরিক বাহিনীতে লক্ষ্য করা যায়। এইখানে দেখেন ক্লিয়ার করে দিছি, নির্বাহী প্লাস বিশেষজ্ঞ কর্মী সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন থাকে। নির্বাহী প্লাস নির্বাহী ম্যাট্রিক সংগঠনে থাকে। শুধু একজন নির্বাহী সরলরৈখিকে থাকে। শুধু বিশেষজ্ঞ কর্মী কার্যভিত্তিক থাকে। কয়েকজন ব্যক্তি মিলে কমিটি গঠন করা হয়। এটা মুখস্থ করেন, মোটামুটি একটা ধারণা হয়ে যাবে প্রধান 5টা বিষয়ের। ঠিক আছে? নির্বাহী প্লাস বিশেষজ্ঞ কর্মী সহায়তা করবে সরলরৈখিক ও পদস্থ কর্মী। নির্বাহী ম্যাট্রিক সংগঠন, শুধু নির্বাহী সরলরৈখিক, বিশেষজ্ঞ কর্মী কার্যভিত্তিক, কয়েকজন ব্যক্তি কমিটি। স্যার পিডিএফটা দিলে ভালো হইতো, বইয়ে অনেক বাড়তি টপিক থাকে, পরে আগাতে পারি না, এইরও সমস্যা। কারণ বইয়ের মধ্যে আপনার এ অধ্যায় পড়তে গেলে আপনাকে 60 পেজ থেকে 70 পেজ পড়তে হবে, আর আমি সেটা 3 থেকে 4 পেজে পড়ে দিই। দেখেন 60 থেকে 70 পেজ পড়বেন নাকি 3 থেকে 4 পেজ পড়বেন? আপনি 3 থেকে 4 পেজ পড়ে আপনি কি করতে পারবেন? পরীক্ষায় সিকিউ লিখে আসতে পারবেন, মূল ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু 100% বেসিক ক্লিয়ার করতে গেলে এই 60-70 পেজ কিন্তু পড়ার দরকার আছে। হ্যাঁ, সব লাগবে না, এই 3-4 পেজই আসল, কিন্তু ওইগুলো তো পড়ার দরকার আছে। এতে কি হবে? এমসিকিউ যেখান থেকে আসুক, কারণ অনেক জায়গা থেকে আসতে পারে, সব কমন পাবেন, আর সৃজনশীল লেখার দক্ষতা অনেক বেড়ে যাবে। আমরা যখন পড়াশোনা করেছি, আমরা এই 60-70 পেজ না, তার সাথে আরো 10-12 পেজ বেশি পড়ছি, কারণ একাধিক বই থেকে পড়ছি, 10-12 পেজ আর বেশি পড়ছি, আরো বেশি মুখস্থ করছি। আর আপনাদের 3-4 পেজ পড়েন, তার মানে আপনারা পাবেন কত? আপনারা পাবেন 70 থেকে 75। আর যারা এই 60-70 পড়বে তারা পরীক্ষায় পাবে 85 থেকে 90। ডিফারেন্সটা এই জায়গায়। তবে যারা সারা বছর ঠিক মতো পড়েন নাই, তার জন্য এই কম পড়াটাই ঠিক আছে, কারণ এখন তো অত সময় নাই 60-70 পেজ পড়ার। আপনাকে এখন পড়তে হবে, কমটা পড়তে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর সাংগঠনিক কাঠামো থেকে জানা যায় কর্তৃত্ব শিকল, যে কর্তৃত্ব কোথা থেকে আসতেছে। কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে একজন বিশেষজ্ঞ কর্মীকে দায়িত্ব দেওয়া হয় কার্যভিত্তিক সংগঠনে। কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেক বিভাগের প্রধান একজন বিশেষজ্ঞ কর্মী থাকেন, সেটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠনে। দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গঠিত হয় ম্যাট্রিক্স সংগঠন। দুই ধরনের ব্যবস্থাপক থাকে ম্যাট্রিক্স সংগঠনে, যার কারণে দ্বৈত অধীনতার সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ জটিল বিশেষ কোনো সমস্যার সমাধান করার জন্য করা হয় কমিটি সংগঠন। কার্যভিত্তিক সংগঠনের সুবিধা বিশ্বায়িত জ্ঞানের প্রয়োগ, কারণ যে যেই কাজ পারবে তাকে দিয়ে সেই কাজই দেওয়া হয়, এবং বিশেষজ্ঞ কর্মী থাকেন, ওই বিশেষজ্ঞ কর্মী বারবার একটা কাজ করতে করতেই তার বিশ্বায়নের সুযোগ সৃষ্টি হয়। পিরামিড আকৃতির সংগঠন ধারণা দিয়েছেন কে? হেরেনকুঞ্জ এবং আইরিচ। সবচেয়ে বেশি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়
সরলরৈখিক সংগঠন কাঠামোতে, কারণ নির্বাহী থাকে শুধু। এখানে সবচেয়ে বেশি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়, এজন্য এই প্রতিষ্ঠানকে সংগঠন কাঠামোকে বলা হয় সামরিক সংগঠন। জীবন ও টেস্ট পেপার থেকে প্রশ্ন এরকম 30টা কমন পড়বে না, আপনি হয়তো বা 25-26টা পারবেন, কিন্তু সবগুলো পারতে গেলে আপনাকে পড়তে হবে আরো বেশি করে। ওকে, বই পড়তে হবে কিছু। শোনেন, কিছু এমসিকিউ থাকে, কিছু এমসিকিউ থাকবে বইয়ে নাই, গাইডে নাই, টেস্ট পেপারে নাই, কোথাও নাই, কোথাও নাই। 4-5টা এমসিকিউ এরকম থাকবে, কোথাও নাই। ওইগুলো নিজের দক্ষতা দিয়ে আপনার পরীক্ষা হলে অ্যান্সার করতে হবে। অভিন্ন তথ্যভিত্তিক, তারপর হচ্ছে বহুপদী সমাপ্তি সুযোগ, এগুলো কোথাও কমন পড়বে না। কিছু প্রশ্ন থাকেই, বা কোথাও জানেন না, কখনো দেখেনি নাই, এরকম হইতে পারে। সেক্ষেত্রে আপনাকে দক্ষতা দিয়ে করতে হবে। মিস্টার আলম, দেখেন একটু ভালো করে দেখেন, দেখা যাচ্ছে কি ঠিক মতো? ঠিক মতো দেখতে পাচ্ছেন? একটু কাছে নিব। ওকে, মিস্টার আলম শিল্প প্রতিষ্ঠানের পি কিউ আর 3 ধরনের পণ্য প্রস্তুত করেন। পি কিউ আর। পি পণ্যের চাহিদা বেশি হওয়ায় উৎপাদন ও বিক্রয় বিভাগ একটি পণ্য নিয়েই বেশি ব্যস্ত থাকে। পি পণ্যের চাহিদা বেশি হওয়ায় এটা নিয়ে কাজ করে। পি পণ্যের উপর নির্ভরশীলতা কমাতে এবং কিউ এবং আর পণ্যের বিক্রয় প্রসারের লক্ষ্যে পি কিউ আর পণ্যের জন্য একজন করে ব্যবস্থাপক নিয়োগ দেন। উৎপাদন ও বিক্রয় ব্যবস্থা বিভাগ সহ পূর্বতন বিভাগগুলো পণ্য ব্যবস্থাপনার ফরমায়েশ ও প্রত্যাশা অনুযায়ী কার্য সম্পাদনের নির্দেশ দেন। মানে পি এর জন্য আলাদা করে নির্বাহী, কিউ এর জন্য একজন করে ব্যবস্থাপক, কিউ এর জন্য আরের জন্য আরেকটা ব্যবস্থাপক, আলাদা ব্যবস্থাপক দিচ্ছেন। মিস্টার আলমের প্রতিষ্ঠানের প্রথম পর্যায়ে কোন ধরনের সংগঠন কাঠামো ছিল ব্যাখ্যা করো। দেখি একটু বলেন তো এটা কি হবে? আচ্ছা, ভালো করে বুঝেন। প্রথমত, উৎপাদন ও বিক্রয় বিভাগ সহ একটি পণ্য নিয়ে বেশি ব্যস্ত থাকেন, তখন বিভাগগুলো আলাদা করা ছিল। কিন্তু পরবর্তীতে উদ্দীপকে পরিবর্তিত সংগঠন কাঠামোর ধরন চিহ্নিত করে এর যৌক্তিকতা বিশ্লেষণ করো। একটা মিনিট। ওকে, ওকে, ঠিক আছে, একটু আলোচনা করে দিচ্ছি। এটা তো বুঝতেই পারছেন, যদি একবার বলছি আমি যে পি কিউ আর পণ্যের জন্য একজন করে ব্যবস্থাপক নিয়োগ দেন, মানে পণ্যের জন্য আলাদা, পণ্য ভিত্তিক। আর অন্যদিকে উৎপাদন ও বিক্রয় বিভাগ সহ পূর্বতন বিভাগগুলো পণ্য ব্যবস্থাপকের ফরমাইশ ও প্রত্যাশা অনুযায়ী কার্য সম্পাদন নির্দেশ দেন। একদিকে পণ্য ভিত্তিক, অন্যদিকে কার্যভিত্তিক। তাহলে পণ্যভিত্তিক এবং কার্যভিত্তিক 2 ধরনের বিভাগ মিলে হয় ম্যাট্রিক সংগঠন।
তাহলে এটা হবে ম্যাট্রিক্স সংগঠন। এক্ষেত্রে হবে ম্যাট্রিক্স। এরপর আমাকে বলেন প্রথমে কি ছিল, মিস্টার আলম প্রতিষ্ঠানের পি কিউ আর 3 ধরনের পণ্য প্রস্তুত করেন। পি পণ্যের চাহিদা বেশি হওয়ায় উৎপাদন ও বিক্রয় বিভাগ একটি পণ্য নিয়ে বেশি ব্যস্ত থাকেন। পি পণ্যের উপর নির্ভরশীলতা কমাতে পি এবং কিউ এবং আর বিক্রয় পণ্যের প্রসারের লক্ষ্যে পি কিউ আর পণ্যের জন্য একজন করে ব্যবস্থাপক নিয়োগ দেন। তার প্রথমত কি ছিল, প্রথমত বুঝা, এটা একটা অস্পষ্ট, যদিও অনেকটা অস্পষ্ট আছে, অনেকটা অস্পষ্ট রয়েছে, তবে যথাসম্ভব সম্ভাবনা, যেহেতু প্রথমবার যে উৎপাদন বিক্রয় বিভাগ এগুলো ছিলেন আলাদা আলাদা করেছিলেন, আমরা এটা ধরতে পারি যে প্রথম অবস্থায় অনেকে এটা যে কার্যভিত্তিক বলতে পারেন, তবে এখানে কার্যভিত্তিকের চেয়ে আমার কাছে সরলরৈখিকটা বেশি মনে হয়, সরলরৈখিক। ঠিক আছে, উত্তরটা সরলরৈখিক হবে। সরি, একটু কাজ দরকার ছিল, এই জন্য যেতেন ইমার্জেন্সি। তারপর তার মানে এক্ষেত্রে প্রথমটার উত্তর হচ্ছে সরলরৈখিক দিবেন, আর পরেরটার উত্তর হচ্ছে ম্যাট্রিক্স দিবেন। তারপর 7 রং নামের একটি ডাইং ফ্যাক্টরি বিভাগের প্রধান হলেন জনাব ইমতিয়াজ। তিনি প্রতিষ্ঠানে তার কার্যভার লাঘবের জন্য 2 জন বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে নিয়োগ দেন। বিভাগীয় সংখ্যা বেশি হওয়ার কাজের সমন্বয়ে কিছুটা সমস্যা দেখা দেয়, তাই তিনি বিভাগীয় প্রধানদের সমন্বয়ে একটা বোর্ড গঠন করেন। উক্ত বোর্ড প্রতি সপ্তাহের শেষ দিনে বৈঠকে বসবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত দিবেন। প্রথমে কোন সংগঠন, পরেরটা কোন সংগঠন বলেন তো, আপনারাই পারবেন এটা, এটা তো একদম ক্লিয়ার, সহজ। যে বিভাগীয় প্রধান হলেন জনাব ইমতিয়াজ, তিনি প্রতিষ্ঠানের তার কার্যভার লাঘবের জন্য 2 জন বিশেষজ্ঞ কর্মীকে নিয়োগ দিয়েছেন। দেখি পরেরটা বলেন। হ্যাঁ, প্রথমটা হচ্ছে কি, সরলরৈখিকে সহায়তা করার জন্য লোক আছে, তাহলে সরলরৈখিক ও পদস্থ, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। আর পরেরটা হচ্ছে বিশেষ সমস্যা সমাধানের জন্য উদ্দীপকের সর্বশেষ সংগঠন কাঠামোর ধারণাটি গ্রহণের উদ্দেশ্য যৌক্তিকতা, এটা কমিটি। বিশেষ সমস্যা সমাধানের জন্য কমিটি করা হয়, উত্তর হবে কমিটি। হয়েছে, ভেরি গুড, অনেকেই পাচ্ছেন এটা। এটা দেখি বলেন, পিকিউ বৃহৎ রপ্তানিমুখী গার্মেন্টস কারখানাটি বিশেষজ্ঞ কর্মী কর্মরত আছেন। কাজের প্রকৃতি অনুযায়ী কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে বিশেষজ্ঞ নিয়োগের ফলে প্রতিষ্ঠানটি দ্রুত আন্তর্জাতিক বাজারে খ্যাতি অর্জন করেছে। এটা কোন সংগঠন কাঠামো? গত মাসে হঠাৎ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 কোটি টাকার ক্ষতিপূরণী পোশাক সহ বহু সম্পদ পুড়ে যায় এবং ক্ষতি হয়, কিন্তু কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন করতে পারছে না। তার ফলে তারা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন। উদ্দীপকের প্রতিষ্ঠানটির কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান? উদ্দীপকের প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে যে ধরনের সংগঠন কাঠামোর ভূমিকা রাখতে পারে বলেন। এগুলো পারবেন, এগুলো একদম সহজ।
দেখি কে উত্তর দেয়, কে উত্তর দিতে পারে। প্রথমটা কোন ধরনের সংগঠন কাঠামো, যেখানে কাজের প্রকৃতি অনুযায়ী কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে বিশেষজ্ঞ নিয়োগের ফলে প্রতিষ্ঠানটি দ্রুত অর্জন করছেন। দেখি কে উত্তর দিতে পারেন। কার্যভিত্তিক, কার্যভিত্তিক কে বলছে? তানজিম, শিমুল, শারমিন সারা, আবু সায়েদ, আসমা বেগম, মাহমুদা, সামিয়া, নিপু, আসমা বলছে যে ঘ কমিটি, সাব্বির ভুইয়া, আবু সায়েদ, সিনেকদা রয়, শারমিন সারা, IH আরাফাত, ইয়াসিন হাবিব, অনামিকা শীল। ভেরি গুড। হ্যাঁ, এটা হচ্ছে কার্যভিত্তিক, আর এটা হচ্ছে কমিটি। সমুদ্র কর্পোরেশনের বিক্রয়ের পরিমাণ দিন দিন কমছে। সমস্যার কারণ উদ্ঘাটন ও সমাধান বের করার জন্য সমুদ্র কর্পোরেশনের এমডি একজন সিনিয়র কর্মকর্তার নেতৃত্বে 5 জনের দলকে দায়িত্ব দিলেন। তারা 1 সপ্তাহ তদন্ত করে বের করলেন যে উৎপাদিত পণ্যের মান নিম্নমুখী হওয়ার জন্য বিক্রয়ের পরিমাণ কমে যাচ্ছে। পণ্যের মান বাড়াতে সরলরৈখিক নির্বাহীদের সহযোগিতা করার জন্য বিশেষ কর্মী নিয়োগের সুপারিশ করে তদন্তকারী দল তাদের প্রতিবেদন জমা দিল। সমস্যার কারণ খুঁজতে দলটি কোন ধরনের সংগঠন কাঠামো, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধিতে কোন ধরনের সংগঠন কাঠামোর সুপারিশ করা হয়েছে। এবার দেখি কে বলতে পারেন, এটা ক্লিয়ার কারা কারা বলেন দেখি। গ কি হবে, ঘ কি হবে? প্রথমটা কি হবে? হ্যাঁ, গ হবে কমিটি। আর ঘ কি হবে? ঘ ঘ কি হবে? গত কমিটি হবে, বুঝতে পারছেন? কারণ এটা বিশেষ সমস্যা সমাধান করবে। হ্যাঁ, এটা হবে সরল রৈখিক প্লাস পদস্থ কর্মী সংগঠন, পদস্থ কর্মী সংগঠন। আচ্ছা, NHL একটি নির্বাহী কেন্দ্রিক সংগঠন। প্রতিষ্ঠানের নির্বাহী সাদমান সাহেব একা সব কাজ করতে গিয়ে ভারাক্রান্ত বোধ করছেন। তিনি নানা কাজে দক্ষ হলেও কর্মী ব্যবস্থাপনায় দক্ষ নন, এজন্য নানা রকম কাজ সম্পাদনে সবসময় দেরি হচ্ছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটির কাঠামো পরিবর্তন করে কয়েকজন বিশেষজ্ঞ কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্দীপকে বর্ণিত NHL নামক প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো কিরূপ ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত সংগঠনের কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত কি যৌক্তিক বলো। তাহলে প্রথম অবস্থায় ছিল কি, তিনি একা ছিলেন, শুধু একজন নির্বাহী ছিল, সেটা হচ্ছে সরল রৈখিক। আর পরবর্তীতে তাকে সহায়তা করার লোক আসছে, সেটা কি হবে? সেটা হচ্ছে কি লিখতাম, কার্যভিত্তিক লিখি কেন? সেটা সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। প্রথমে সরলরৈখিক, পরে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। জনাব কামাল একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তিনি প্রতিষ্ঠানের কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী ভাগ করে দক্ষ এবং অভিজ্ঞ ব্যবস্থাপকের উপর ন্যস্ত করেন। বর্তমানে তিনি উৎপাদনের বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেন। তাকে সহায়তা করার জন্য একজন বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেন। উদ্দীপকে বর্ণিততে বিশেষজ্ঞ কর্মী নিয়োগের পূর্বে কোন ধরনের সংগঠন ছিল? মানে প্রথমে ছিল কে? নির্বাহী। পরে এই নির্বাহীকে সহায়তা করার জন্য বিশেষজ্ঞ কর্মী আসছেন। তার মানে আমরা বলতে পারি কি, প্রথম দিকে ছিল, এটা ছিল সরল রৈখিক, এরপরে এটা ছিল সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। সরল রৈখিক প্লাস পদস্থ কর্মী সংগঠন, কারণ
নির্বাহীকে সহযোগিতা করার জন্য যদি কোনো বিশেষজ্ঞ কর্মী থাকেন, সেটাকে আপনি বলবেন সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে কি কি বললাম? যে সংগঠনের যে ধাপ আছে চারটা, যে কার্য বিভাজন, দায়িত্ব কর্তৃত্ব নিরূপণ, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ, পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। এরপরে বললাম সংগঠনের কিছু বৈশিষ্ট্য, তারপরে সংগঠনের কিছু নীতিমালা, বিশেষ করে আদেশের ঐক্য নীতিটা, যে একজন ব্যক্তির আদেশদাতা হবেন একজন ব্যক্তি, নিয়ন্ত্রণের পরিসরের নীতি, যে একজন ব্যক্তির আন্ডারে যতজন কর্মচারী দিলে তিনি সকলের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারেন, সেটা হচ্ছে নিয়ন্ত্রণের পরিসর। এরপরে আমরা দিয়েছি যে জোড়াময় শেকলের নীতি, প্রতিষ্ঠানের উপরি পর্যায় থেকে একদম নিচু পর্যায় পর্যন্ত সকলের, যে কে কার ঊর্ধ্বতন কর্মকর্তা, কে কার অধস্তন কর্মকর্তা যেন বুঝতে পারে। এরপরে আমরা পড়িয়েছি বিশ্বায়নের নীতি, মানে বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান বাড়ানোর জন্য সে যেই কাজে এক্সপার্ট তাকে সেই কাজটা করতে দেওয়া, সেটা হচ্ছে বিশেষায়নের নীতি অর্জন হবে। তারপরে আমরা পড়িয়েছি সংগঠনের প্রকারভেদ, 5 ধরনের প্রকারভেদ। সরলরৈখিক সংগঠন, যেখানে একজন নির্বাহী থাকেন, তিনি মূল দায়িত্ব পালন করেন, তাকে সহায়তা করার কেউ নাই। সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, যেখানে নির্বাহীকে সহযোগিতা করার জন্য এক বা একাধিক বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয়। তারপরে কার্যভিত্তিক সংগঠন, এটা হচ্ছে কাজকে প্রকৃতি অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেক বিভাগে একজন বিশেষজ্ঞ কর্মীকে নিয়োগ দেওয়া হবে। ওই বিশেষজ্ঞ কর্মী মূল দায়িত্ব পালন করবেন, এখানে কোনো নির্বাহী থাকবে না। এরপরে হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন। ম্যাট্রিক্স সংগঠন কাঠামোতে দ্রব্যভিত্তিক ব্যবস্থাপক থাকে, কার্যভিত্তিক ব্যবস্থাপক থাকে। 2 ধরনের ব্যবস্থাপকের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা অর্জন হয়। এখানে দ্বৈত অধীনতার সৃষ্টি হইতে পারে। দুই ধরনের নির্বাহী থাকলেই সেটা হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন। আধুনিক, জটিল এবং বড় প্রতিষ্ঠানের জন্য এই ম্যাট্রিক্স সংগঠন উপযোগী। কমিটি সংগঠন, বিশেষ সমস্যা সমাধানের উদ্দেশ্যে আপনার যে 2 জন 3 জন বা 4 জন মিলে একটা সংগঠন কাঠামো গড়ে তোলা হয়, সেটা হচ্ছে কমিটি সংগঠন। ক্লিয়ার? ওকে ওকে, আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ কালকে দেখা হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন তো?